This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 11টা নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই ইসরায়েল আর ইরানের যুদ্ধের দিকে নজর রাখতে হচ্ছে। একাধিক আপডেট আসছে। আর এবার যে খবর সামনে এসেছে, ইরানের হামলার ব্লুপ্রিন্ট রেডি হয়ে গিয়েছে। হামলার প্ল্যানিং এ ছাড়পত্র দিয়ে দিয়েছেন ট্রাম্প। শীর্ষ সেনা আধিকারিকদের সঙ্গে একটু পরে ফের বৈঠক করবেন ট্রাম্প। বৈঠকে হামলা চূড়ান্ত ছাড়পত্র দিতে পারেন ট্রাম্প। খবর হোয়াইট হাউস সূত্রে। ইরানে হামলায় শেষ বিকল্পই মন্তব্য করছেন ট্রাম্প। প্রেসিডেন্টের সবুজ সংকেতের অপেক্ষায় এবার মার্কিন সেনা। শুরু থেকেই এই অনুমান করা হচ্ছিল যে আমেরিকা এই যুদ্ধে জড়াতে পারে, এবং গত কয়েকদিন ধরে আমেরিকা যে ধরনের হুঁশিয়ারি দিচ্ছিল, মার্কিন প্রেসিডেন্ট একের পর এক সোশ্যাল সাইটে যে ধরনের মন্তব্য করছিলেন, হুঁশিয়ারি দিচ্ছিলেন, তাতে অনুমান করা হচ্ছিল যে আর সেই সম্ভাবনা জল্পনা নেই, সেটা ক্রমাগত তীব্র হচ্ছে। অর্থাৎ আমেরিকা এই যুদ্ধে জড়াতে চলেছে। এবার শুধুমাত্র সবুজ সংকেতের অপেক্ষা মার্কিন প্রেসিডেন্টের। মার্কিন সেনা তারা তৈরি রয়েছেন ইরানে হামলার জন্য। ব্লুপ্রিন্ট রেডি রয়েছে। হামলার প্ল্যানিং এ ছাড়পত্র দিয়ে দিয়েছেন ট্রাম্প। শীর্ষ সেনা আধিকারিকদের সঙ্গে একটু পরেই বৈঠক করবেন, আর সেখানেই ছাড়পত্র দিতে পারেন ট্রাম্প। খবর হোয়াইট হাউস সূত্রে। ইরানে হামলায় শেষ বিকল্প এই মন্তব্য করছেন ট্রাম্প। প্রেসিডেন্টের সবুজ সংকেত হলেই মার্কিন সেনা ইরানে হামলা চালাবে। একটি রণতরী সে ইরানের দিকেই অভিমুখেই ছিল, আর তার সঙ্গে সঙ্গে আরও একটি মার্কিন রণতরী ক্রমাগত মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছিল। যেভাবে তৈরি হচ্ছিল মার্কিন সেনাবাহিনী, তাতেই স্পষ্ট হয়ে যাচ্ছিল আমেরিকা এই যুদ্ধে জড়াবে কি। এই প্রশ্নের অবসান হচ্ছে, যুদ্ধে নামতেই চলেছে আমেরিকা। দীপ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দীপ, সেই আমেরিকা যুদ্ধে জড়াবে কি জড়াবে না, এই প্রশ্নের এবার অবসান, ব্লুপ্রিন্ট তৈরি, কি আপডেট আসছে এখন? সবার আগে আমেরিকা যে এই যুদ্ধে অবশ্যম্ভাবীভাবে জড়িয়ে পড়তে চলেছে, বা ট্রাম্প যে ইরানে যে কোনো রকম একটা অভিযানের জন্য একেবারে প্রস্তুত, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরেই বারবার একেবারে কখনো কথায় কখনো তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে খুব পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। এবং এর পাশাপাশি যখনই একেবারে ওয়াশিংটনে ওয়ার রুম খোলা হয়ে গিয়েছিল, যে ওয়ার রুমে বসে প্রতি মুহূর্তে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে, সেই সংঘাতে প্রত্যেক মুহূর্তের খবর সরাসরি মার্কিন প্রেসিডেন্টের কাছে পৌঁছে যাচ্ছিল, মার্কিন যে সেনা আধিকারিক আছে তাদের মাধ্যমে। তখনই কিন্তু একটা কথা খুব পরিষ্কার হয়ে গিয়েছিল যে আজ না হয় কাল মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তারা, ডিফেন্স এক্সপার্টরা, মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে মার্কিন সেনা কর্তারা, তারা কিন্তু যে কোনোভাবে ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেবেন না, এই কথাটা কিন্তু তারা বারবার পরিষ্কার করে দিয়েছিলেন। আর একটা জিনিস দেখো, আরেকটা জিনিসও খুব লক্ষণীয়, যে যেভাবে মিডল ইস্টে বারবার কখনো যুদ্ধ বিমান, কখনো যুদ্ধ জাহাজ একের পর এক আমেরিকা পাঠাচ্ছিল, সেটা থেকেও কিন্তু একটা পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আজ না হয় কাল যে কোনো রকম চ্যালেঞ্জের জন্য, যে কোনো রকম পরিস্থিতির জন্য আমেরিকা কিন্তু প্রস্তুত থাকতে চাইছিল। এবং আরেকটা কথাও তো খুব পরিষ্কার, যে যেভাবে ইরান এবং ইসরায়েলের মাঝখানে যে দেশগুলো আছে, সেখানে যে মার্কিন সেনাঘাঁটিগুলো আছে, সেই সেনাঘাঁটিগুলোর থেকেও কিন্তু ইরানের যে মিসাইল ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছিল, সেগুলো আটকানোর জন্য সেই সেনাঘাঁটিগুলো মার্কিন সেনা কিন্তু ব্যবহার করা হচ্ছিল। মানে সরাসরি এই যুদ্ধে এতদিন পর্যন্ত না জড়িয়ে পড়েও কিন্তু মার্কিন সেনা তারা কিন্তু বারবার ইরানীয় মিসাইল যেগুলো ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছিল, সেগুলোকে নামাতে সাহায্য করছিলেন। এবং যে কোনো রকম সিচুয়েশনের জন্য মার্কিন রণতরী, মার্কিন যুদ্ধ জাহাজ কিন্তু মিডল ইস্টে ক্রমশই তাদের উপস্থিতি বাড়াচ্ছিল। সুতরাং একটা জিনিস তো খুব পরিষ্কার, যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি সর্বশেষ যে মন্তব্য করেছিলেন, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে আপনি কি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান করবেন, বা ইসরায়েলের কি সরাসরি ইসরায়েলকে সমর্থন করে কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু অত্যন্ত কৌশলীভাবে একটা মন্তব্য করেন, মেবি মেবি নট, অর্থাৎ হতে পারে আর মেবি নট বলে কিছু নেই। দ্বীপ, একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে হোয়াইট হাউস সূত্রে যে আমরা খবর পাচ্ছি, আমেরিকা ইরানের উপরে হামলা চালাবে, তার ব্লুপ্রিন্ট রেডি রয়েছে। শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের তার সবুজ সংকেত পেলেই মার্কিন সেনা ইরানের উপরে হামলা চালাবে বলে খবর পাচ্ছি। আর এই যুদ্ধকে কেন্দ্র করে কিভাবে ধীরে ধীরে দ্বিধা বিভক্ত হচ্ছে গোটা বিশ্ব দেখুন। কারণ যখন এই জল্পনাটা ছিল যে আমেরিকা হয়তো এই যুদ্ধে জড়াতে পারে, তখন থেকেই একটা প্রশ্ন ঘোরাফেরা করছিল যে তাহলে ইরানের হয়ে মাঠে কে নামবে? চীন না, এবার সরাসরি ইরানের পাশে দাঁড়াচ্ছেন পুতিন, রাশিয়া।
তেহরানের সঙ্গে পরমাণু কর্মসূচি জারি থাকবে। ইরানের একাধিক পরমাণু প্রকল্পের সঙ্গে যুক্ত 200 রুশ বিজ্ঞানী ইরানের পাশে দাঁড়াচ্ছে এবার রাশিয়া। রাশিয়া বলছে এই কর্মসূচি অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের যে কাজ, পরমাণুর যে কর্মসূচি প্রকল্পের যেটা ইরান চালাচ্ছিল সেটা জারি থাকবে, রাশিয়া সাহায্য করবে। আমাদের সঙ্গে সুমন আমাদের প্রতিনিধি রয়েছেন। সুমন, যখন আমেরিকা এই যুদ্ধে জড়াবে কিনা জল্পনা তৈরি হচ্ছিল, তখন এই প্রশ্ন পাশাপাশি উঠছিল যে ইরানের পাশে তাহলে দাঁড়াচ্ছে কে? আমরা চীনের কথা ভাবছিলাম, কিন্তু এবার রাশিয়া সরাসরি সমর্থন করছে, তাদের পরমাণু কর্মসূচিতে রাশিয়া সাহায্য করবে। একেবারে দেখো, কদিন আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটা খবর বেরিয়েছিল যে রাশিয়া কোথাও ডিনাই করেছে ইরানকে সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করার জন্য, কিন্তু তারপরেই দেখা যাচ্ছে যেভাবে চুক্তি চালিয়ে যাচ্ছে রাশিয়া, সেখানে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমেরিকা যখন কঠোর পদক্ষেপ করতে চলেছে তখন রাশিয়াও কিন্তু পক্ষ বেঁধে নিতে দ্বিধা করছে না। এবং এটাও হতে পারে যে চায়না তারাও কিন্তু পরোক্ষভাবে ইরানকে সাহায্য করার চেষ্টা করতে পারে, এবং সেই জায়গা থেকে কিন্তু গ্লোবাল কনফ্লিক্ট ক্রমশ জোরালো হচ্ছে। যে কথা বারবার করে সামরিক বিশারদরা বলছেন, যেভাবে এই ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে চলছে তা কিন্তু গোটা বিশ্বকে দ্বিধাবিভক্ত করছে। আমেরিকার সঙ্গে রাশিয়ার আগে থেকেই একটা ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি রয়েছে, সেই জায়গায় কিন্তু গোটা বিশ্ব যদি দ্বিধাবিভক্ত হয় তাহলে কিন্তু কার্যত মহাযুদ্ধে পরিণত হবে এই মধ্যপ্রাচ্যের কনফ্লিক্ট। তোমাকে এই মুহূর্তের আপডেট বলে রাখি, ইসরায়েলে ইরান যে ফেজিল মিসাইল ছুড়েছে তার মধ্যে কিন্তু সারোকা মেডিকেল সেন্টার সাদার্ন ইসরায়েলের সেটা কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা ইসরায়েলও কিন্তু তেহরানের বেশিরভাগ জায়গায় এখন অপারেশন চালাচ্ছে। আইডিএফ তারা কিন্তু ইরানের স্ট্র্যাটেজিক লোকেশন, মিলিটারি বেস, তার সঙ্গে সঙ্গে পরমাণু শক্তি যেখানে সঞ্চয় রয়েছে সেখানে এই মুহূর্তে বম্বিং করছে। তবে ইরানের হামলায় কিন্তু ইসরায়েলের হাসপাতাল সেটা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তারপরেই কিন্তু ইসরায়েল একটা কঠোর পদক্ষেপ করতে চলেছে। অন্যদিকে আমেরিকাও কিন্তু তৈরি হচ্ছে। ধন্যবাদ সুমন। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে হাসপাতালেও হামলা চালানো হয়েছে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সাধারণ মানুষ তাদের যদি এই হামলায় টার্গেট হন তারা, তাহলে কিন্তু পুরো পরিস্থিতিটাই অন্যরকম মোড় নেয়। আর সেখানে হাসপাতালে যদি হামলা চালানো হয়, যেখানে রোগীরা থাকেন, পেশেন্টরা থাকেন, সাধারণত যুদ্ধক্ষেত্রে হাসপাতাল, স্কুল এগুলোকে কখনোই নিশানায় আনা হয় না, কিন্তু এখানে হাসপাতালের উপরেও হামলা চালানো হয়েছে। তার পাশাপাশি আমেরিকা, আপনাদের জানাচ্ছিলাম যে ব্লু প্রিন্ট আমেরিকার কাছে রেডি রয়েছে। আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলবো, পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, এবার একেবারে ব্লু প্রিন্ট নিয়ে রেডি রয়েছে আমেরিকা, শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প সবুজ পতাকাটা নাড়িয়ে দিলেই হামলা চালাবে আমেরিকা। কোন দিকে গড়াচ্ছে পরিস্থিতি? যুদ্ধ কি আরো ভয়ঙ্কর হতে চলেছে? গোটা বিশ্বের উপর কি প্রভাব? যারা যুদ্ধটা খুব ক্লোজলি মনিটর করছে, আমরা বারবার বলেছিলাম যে ফগ অফ ওয়ার, এই যে যুদ্ধের যে ধোঁয়াশা আস্তে আস্তে সরলে বোঝা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র সমানভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছে। 7 দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প একরকম কথা বলেছিল, ঠিক তার 6ষ্ঠ দিন মানে গতকাল একদম 360 ডিগ্রি একটা ভল্টকে অন্য কথা বললো। রাত্রিরে বললো আনকন্ডিশনাল সারেন্ডার, ইরান স্কাই ইজ আন্ডার আওয়ার কন্ট্রোল, মানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আকাশ কন্ট্রোলের মধ্যে, এবং ওদের যে বিভিন্ন যে সামরিক বাহিনী এই ওয়েস্ট এশিয়া অথবা মিডল ইস্ট যেগুলো আছে, সেটা কাতার হতে পারে, কুয়েত হতে পারে, এই বিভিন্ন জায়গায়, এবং সেন্ট্রাল প্যাসিফিক কমান্ড তাদের অ্যাক্টিভ করা হলো। ইউএসএস এর যে নিমিটস ক্যারিয়ার ব্যাটল গ্রুপ, যেটা সাউথ চায়না সি ছিল, সেটাকে আনা হলো মিডল ইস্টের দিকে, তারা আসছে। এবং যে গার্সিয়া আইল্যান্ডে তাদের স্টেলথ বম্বার আছে, সেটাকেও অ্যাক্টিভ করা হলো। কারণ একটাই উদ্দেশ্য হচ্ছে ফর্দোতে যে মনে করা হচ্ছে যে নিউক্লিয়ার স্টকপাইল অথবা ওয়েপন লোকানো আছে ফর্দোর অনেক গভীরে, পাহাড়ের গভীরে, একমাত্র একটা ওয়েপন দিয়ে ওটাকে ডিস্ট্রয় করা যায়, ধ্বংস করা যায়, সেটা হচ্ছে GBU-57। পুরো পৃথিবীতে GBU-57 অর্ডিন্যান্স পেনিট্রেটর, মেন অর্ডিন্যান্স পেনিট্রেটর MOP, এইটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছে। এটা প্রায় $25,000 মিলিয়ন একটা বমকে বানাতে লাগে। পুরো বিশ্বে একটি মাত্র রাষ্ট্রের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ফর্দো আমি বলছি প্রথম শুরু হবে
অন্যভাবে মিসাইল ক্ষেপণাস্ত্রের সঙ্গে একটাই অবজেক্টিভ মার্কিন যুক্তরাষ্ট্র, যেটি ইসরায়েল বারবার চাইছে, ফরদর বাংকার বাস্টার। এই বাংকার বাস্টার যতক্ষণ না হবে, যেদিন হবে সেদিন আমরা দেখব ইসরায়েলের পাশে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই লড়াইয়ের মধ্যে। আমরা এই বিষয় নিয়ে আরো আপডেট আপনাদের দিচ্ছি এবং বিশেষজ্ঞদের সঙ্গেও আমরা কথা বলছি। পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে সকলের নজর রয়েছে, কিন্তু তার মধ্যেই একটা হামলা হয়েছে ইসরায়েলে। ইরান হামলা চালিয়েছে, হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। ব্যালিস্টিক মিসাইল দিয়ে লাগাতার হামলা চালানো হচ্ছে। এই যে 8টা ছবি এই মুহূর্তে আমাদের সামনে আমরা তুলে ধরছি, সেখানে দেখুন কিভাবে হামলা হচ্ছে বিভিন্ন জায়গায়। আগুনের গোলা সেটা উঠে আসছে, ইমেজ, স্যাটেলাইট ইমেজ, সেটাও সেখানেও দেখানো হচ্ছে যে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হামলার পর সেই অঞ্চল। একেবারে টার্গেট ফিক্স করা হচ্ছে, কখনো সরকারি দপ্তর, কখনো সেনা আধিকারিক, কখনো বিজ্ঞানী, তাদের একেবারে টার্গেট ফিক্সড করে করে হত্যা করা হচ্ছে। ইসরায়েল একেবারে শুরু থেকে এরকম টার্গেট ফিক্স করে তারা হামলা চালিয়েছে। ইরানও তার পাল্টা প্রত্যাঘাত দিচ্ছে। এবার ইরানের মিসাইল হামলা চালালো ইসরায়েলের একটি হাসপাতালে। আমরা এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি, বিল্ডিং ভেঙে গিয়েছে, আগুন ধরে গিয়েছে, আর এরকম ক্ষয়ক্ষতি, সাধারণ মানুষেরও প্রাণ যাচ্ছে, বহু মানুষ তারা জখম হয়েছেন দু দেশের ক্ষেত্রেই। আমাদের প্রতিনিধি দীপ আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত জানাচ্ছেন এই বিষয় নিয়ে। দীপ, হাসপাতালে হামলা চালানো হয়েছে বলে আমরা খবর পাচ্ছি, ঠিক কোথায় কোথায় আর হামলা হয়েছে আর কি খবর আসছে হাসপাতালের এই হামলা নিয়ে? দেখো, সপ্তম দিনের শুরুটায় ইসরায়েল কিন্তু প্রথমে বেশ খানিকটা মানে আপার হ্যান্ড নিতে শুরু করেছিল, কারণ ইসরায়েল বেছে বেছে ইরানের যে কটি পরমাণু ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোতে একেবারে নোটিশ দিয়ে, মানে আগাম জানিয়ে বিজ্ঞানীদের সেখান থেকে সরে যেতে বলে সেই অবস্থায় হামলা চালাচ্ছিল। সকাল 8টার পর থেকে কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে শুরু করে। মানে সপ্তম দিন সকাল 8টার পর থেকে ইরান কিন্তু আবারও ব্যালিস্টিক মিসাইলের কার্যত বর্ষণ করতে শুরু করে। আমি যে কথাটা ব্যবহার করলাম বর্ষণ, কারণ আইডিএফ ইসরায়েলি ডিফেন্স ফোর্স কোট আনকোট এই কথাটা ব্যবহার করছে যে আকাশ থেকে যেন বৃষ্টির মতন ইরানের ব্যালিস্টিক মিসাইল নেমে আসছে। শেষ যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে আইডিএফ সূত্রে, ইসরায়েলের অন্তত 4টি শহরে এই মুহূর্তে ব্যালিস্টিক মিসাইল অন্তত 10টা জায়গায় আঘাত করেছে। 20টা ব্যালিস্টিক মিসাইল ইরান এই মুহূর্তে ইসরায়েলকে লক্ষ্য করে ছুড়েছে। তেল আভিভ তো বটেই, তার পাশাপাশি বীরসাবা শহরে সেখানে একটি হাসপাতালে গিয়ে আছড়ে পড়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। বুঝতেই পারছো, হাসপাতালে ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ার মানে একে তো বিল্ডিংটার অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আর দ্বিতীয়ত সেই হাসপাতালে যে রোগীরা ছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু খুব গুরুতরভাবে জখম হয়েছেন। তাদের মধ্যে 60 বছরের একজন বৃদ্ধ ছিলেন সেই হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা এই মুহূর্তে যথেষ্ট আশঙ্কাজনক, মৃত্যুর সঙ্গে কার্যত তিনি পাঞ্জা লড়ছেন। এর পাশাপাশি 22 বছরের আরেকজন রোগী, তিনিও বোমা ফেটে, সেই বোমা থেকে শার্পনেল থাকে, মানে বোমার ভিতরে যে ধারালো অংশ সেই ধারালো টুকরো লেগে কিন্তু তিনি এই মুহূর্তে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অর্থাৎ সকালবেলা থেকে, মানে গতকাল 6ষ্ঠ দিন গভীর রাতে ইসরায়েল যখন অ্যাডভান্টেজ দিতে শুরু করেছিল এই যুদ্ধের টাগ অফ ওয়ারে, এই মুহূর্তে 7ম দিনের সকালে ইরান কিন্তু এবার বেশ খানিকটা অ্যাডভান্টেজ নিয়ে ফেলেছে। এই মুহূর্তে গোটা পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পরিস্থিতি এখনো গোটা দিন বাকি রয়েছে। বুঝতেই পারছো, একদিকে ইসরায়েলকে বারবার তাদের যে কটি মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে কার্যত সবকটি অ্যাক্টিভেট করে দিতে হয়েছে, কারণ ব্যালিস্টিক মিসাইল হামলা হচ্ছে, কোনো মধ্যম বা স্বল্প পাল্লার মিসাইল হামলা নয়। ব্যালিস্টিক মিসাইল যার পাল্লা কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত, সেই মিসাইলগুলো একের পর এক ইরানের দিক থেকে ধেয়ে আসছে ইসরায়েলের দিকে। আর ইসরায়েলে এই মুহূর্তে কিন্তু সবকটি বড় বড় শহরেই, মধ্য ইসরায়েলে সব থেকে বড় কথা, মধ্য ইসরায়েলে মানে ইসরায়েলের একদম প্রাণ কেন্দ্রে এই মুহূর্তে এয়ার সাইরেন অ্যালার্ট কিন্তু কার্যত থামছেই না। আইডিএফ এর তরফে যে সমস্ত নাগরিক এই মুহূর্তে তেল আভিভ এবং অন্যান্য শহরে বসবাস করছেন, সেই সমস্ত শহরে, কারণ দেখো ইরান এবং ইসরায়েলের মধ্যে যেহেতু দূরত্বটা প্রায় 1500 কিলোমিটার, তাই ইরান কোনো মিসাইল যখন ছুড়তে শুরু করছে তার মাঝখানে অন্তত 7 থেকে 10 মিনিট ইসরায়েল আগে থেকে জানতে পারছে, এবং প্রতি মুহূর্তে এই মুহূর্তে ইসরায়েলি ডিফেন্স ফোর্স তারা রক্ষা করা যাচ্ছে না। আমাদের প্রতিনিধি দীপ জানাচ্ছিলেন যে কি চলছে সেখানে, কি পরিস্থিতি। আর কর্নেল দীপ্তাংশু চৌধুরী তিনি আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, এখানে একটু জানতে চাইবো, সাধারণত ওয়ার জোনে আমরা দেখি এই সেন্সিটিভ জায়গাগুলো নিশানা হয় না, কিন্তু হাসপাতালেও এবার হামলা চালানো হলো, সেখানে মিসাইল ছোড়া হচ্ছে, এটার মানে কি? এগুলো তো এরিয়া টার্গেট, স্পেসিফিক একটা এরিয়ায় ছোড়া হচ্ছে। তেল আভিভে ছোড়া হয়েছে, এরাও তেহরানে ছড়েছে, সাধারণ মানুষের মৃত্যুবরণ করছে। আমরা এর আগে 19 মাস দেখেছি ইসরায়েল প্যালেস্টাইনিয়ানের দিকে হামাসে লড়াই করার জন্য
কমপ্লিট গাজা স্ট্রিপ একদম মাটির সঙ্গে মিশে গেছিল। এখানে তখন সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছিল, এটা আমরা সবাই দেখেছি। তখন অবশ্য পুরো পৃথিবীতে এই লড়াইটা লড়াই হিসেবে দেখছিল এবং জঙ্গি সংগঠন হামাসকে মারার পক্ষে দেখছিল। কিন্তু এই যে সাধারণ মানুষ যারা গাজা স্ট্রিপে মারা গেল, তখন আমি পৃথিবীতে অন্য রাষ্ট্রের কোনো ভ্রুক্ষেপ দেখিনি, তারা কোনো মধ্যস্থতা করতে আসেনি। তাই যখন একটা এরিয়া টার্গেট হয়, এই যে ক্ষেপণাস্ত্রগুলো দ্বীপ খুব সুন্দরভাবে বোঝাচ্ছিল যেগুলো তেল আবিবের দিকে আসছে, এবং যে আয়রন ডোমের কথা আমরা পুরো বিশ্বে এত খ্যাতি এত গৌরব আয়রন ডোমে, কিন্তু 40% ক্যাজুয়ালিটি এই আয়রন ডোম ভেদ করা যাচ্ছে। এবং আমরা দেখেছি তেল আবিব থেকে ব্যাটিয়ম, একটা ছোট্ট শহর তেল আবিবের প্রায় কঙ্কাল শহর হয়ে গেছে। আমরা দেখেছি হাইপার কি অবস্থা, যে একটা বন্দর ইসরায়েলের, তার কি অবস্থা। এইটা দেখুন চলতে থাকবে। আর আমি এখনো বলছি ইরান এখনো পুরো তার শক্তি ইউজ করেনি। ইরান আর গাজা একভাবে নেওয়া উচিত নয়, ইরান আর প্যালেস্টাইন একভাবে নেওয়া উচিত নয়। এবং যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই লড়াইয়ের মধ্যে ঢোকে, আজ পর্যন্ত ঢোকেনি, এখনো লাস্ট একটা চান্স ইরানকে দিয়েছে যে টেবিলে বসে এটাকে মীমাংসা করে সিজফায়ারের দিকে যাওয়া। যদি এই অ্যাকসেপ্ট না করে, ট্রাম্পকে কালকে পাঠিয়েছে, ইরান যদি অ্যাকসেপ্ট করে, যদি আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে এই লড়াইয়ের মধ্যে লিপ্ত হলো এবং কমপ্লিট মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে আরো ভয়াবহতা বাড়বে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ কর্নেল চৌধুরী। আপনারা শুনতে পাচ্ছিলেন, যদি এখনো পর্যন্ত একটা শেষ অংশ রয়েছে, একটা বাফার রয়েছে বলা যায় এই যুদ্ধের ক্ষেত্রে, এটা পজ হতে পারে, এটা থামতে পারে, কিন্তু যদি আমেরিকা এর মধ্যে জড়িয়ে যায় তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। খামেনি যাকে হত্যা করায় মূল লক্ষ্য বলে ইসরায়েল বারবার দাবি করে এসেছে। মার্কিন প্রেসিডেন্টও হুঁশিয়ারি দিয়েছেন যে তারা জানেন খামেনি কোথায়, মার্কিন সেনা জানে খামেনি কোথায়, কিন্তু তিনি এখনই খামেনির হত্যা করতে চান না। তারা দেখছেন খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, আর সেই ভাষণের পরে তেহরানকে ফের সতর্কও করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। তার দাবি ইরান আলোচনার জন্য যোগাযোগ করেছিল আমেরিকার সঙ্গে, হোয়াইট হাউসে গিয়েও আলোচনা করতে চেয়েছিল তেহরান। তবে ট্রাম্পের বক্তব্য, তিনি বলছেন যে এখন অনেক দেরি হয়ে গিয়েছে। You don't know that I'm going to even do it. You don't know. I may do it. I may not do it. I mean, nobody knows what I'm going to do. I can tell you this, that Iran's got a lot of trouble, and they want to negotiate. And I said, why didn't you negotiate with me before? All this death and destruction. Why didn't you negotiate? I said to the people, why didn't you negotiate with me 2 weeks ago? You could have done fine. You would have had a country. Two very simple words, a very simple, unconditional surrender. That means I've had it. Okay, I've had it. I give up. No more.